প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় মহাকাশ নিয়ে তোমাদের দ্বিতীয় পর্ব শুরু করছি। তো প্রথম পর্বে আমরা যে বিষয়টা শিখেছিলাম সেটা হচ্ছে দিনরাত কিভাবে সংগঠিত হয়। আমরা জানি যে সূর্যের পাশে আমাদের পৃথিবীর যে অংশটুকু থাকে সূর্যের দিকে, সে অংশটুকুতে দিন এবং বাকি অংশটুকুতে রাত হয়। আমরা এরকম একটা ভিডিও চিত্র দেখেছিলাম আগের ক্লাসে। তো এখন চলো আমরা পরবর্তী বিষয়ে যাই। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। আহ্নিক গতিটা কি? পৃথিবী যে নিজ অক্ষের চারপাশে ক্রমাগত ঘুরছে, এই ঘূর্ণনটাই হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আমরা জানি পৃথিবী আরেকটা কক্ষপথে ঘোরে, সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে, সেটা হলো বার্ষিক গতি। তাহলে আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে নিজে যেটা ঘোরে সেটা হলো আহ্নিক গতি। এটার কারণেই দিন এবং রাত হয়। তার মানে আমরা এটা বুঝতে পারছি, যদি পৃথিবী না ঘুরতো তাহলে দিন বা রাত হতো না। যাই হোক, দিন এবং রাত, পৃথিবী নিজ অক্ষের চারপাশে ক্রমাগত ঘুরছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক অংশ সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর অংশ সূর্যের বিপরীতে থাকে। যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশটাই দিন, এবং যে অংশটা বিপরীত দিকে থাকে সেই অংশটাই রাত হয়। উত্তর মেরুর দিক থেকে তাকালে পৃথিবীর এই ঘূর্ণনকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে বলে দেখা যায়। তার মানে পৃথিবী যে ঘোরে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ঘড়ির কাঁটার বিপরীতে, বিষয়টা পরের স্লাইডে আরো ক্লিয়ার করব। তো এতটুকু মনে রাখো যে পৃথিবী ঘোরে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4.0905 সেকেন্ড। কিন্তু ততক্ষণে পৃথিবী তার কক্ষপথে কিছুটা এগিয়ে যায় এবং সেটাও ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকেই হয়। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষের চারদিকেও ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘোরে সেটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘোরে। সুতরাং সূর্যের সাপেক্ষে ঠিক একই অবস্থায় আসতে পৃথিবীর আরও কিছু বেশি সময় লাগে। এই পুরো সময়টাকে বলে এক সৌর দিন, যার দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা। এটাকে বলা হয় সৌর দিন। অর্থাৎ পৃথিবী নিজে যেটা ঘোরে এটা ঘুরে পুরোপুরি তার আগের অবস্থানে আসতে 24 ঘন্টা সময় লাগে। আবার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে কত সময় লাগে সেটা আমরা আগের ক্লাসে জেনেছি। কত সময়? হ্যাঁ, 365 দিন। এটাকে আমরা বলি হচ্ছে সৌর বছর, আর এটা হচ্ছে সৌর দিন। যাই হোক, এখানে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সূর্য মামা, এই যে নির্দিষ্ট একটা কক্ষপথ আছে, এই কক্ষপথে আমাদের পৃথিবী ঘোরে। আবার পৃথিবীকে কেন্দ্র করে আমাদের এই যে চাঁদ মামা, এটা আবার এই যে এই নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। চাঁদের একটা মজার বিষয় হচ্ছে, চাঁদ তার নিজের অক্ষে ঘুরে আসতেও 28 দিন সময় লাগে এবং পৃথিবীকে কেন্দ্র করে তার ঘুরে আসতেও 28 দিন সময় লাগে। তো এই যে পৃথিবী নিজের অক্ষে ঘুরবে, একবার ঘুরে আসতে সময় লাগবে 24 ঘন্টা। আবার পৃথিবী হচ্ছে এই যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসতে তার সময় লাগবে 365 দিন। তো আমার মনে হয় বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পরের স্লাইডে যাই। দেখো, তোমাদের বলেছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিষয়টা ক্লিয়ার করা হবে। আমরা জানি যে ঘড়ির কাঁটা এদিকে ঘোরে, কিন্তু দেখো আরেকটা আছে, এই যে একটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা বড় একটা কাঁটা, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তার মানে পৃথিবী সূর্যের চারদিকে এই দিকে ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে। যেটা তুমি দিক হিসাবে চিন্তা করলে সেটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আমার মনে হয় বিষয়টা এখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। এই যে এটা ঘড়ির কাঁটার দিকে এদিকে ঘুরছে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। আমার মনে হয় বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা
পরের বিষয় দেখি। সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে, এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণনের কারণেই এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। আসলে মনে হয় তার মানে কি, বিষয়টা প্রকৃতভাবে ঘটে না। আমরা মনে করি যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। আসলে সূর্য পূর্ব দিকে ওঠেও না, পশ্চিম দিকে অস্তও যায় না। আমরা পৃথিবীটাই আমরা ঘুরি, যার কারণে আমাদের কাছে মনে হয় যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বিষয়টা আমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়টাকে খেয়াল করি। এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে স্থির আছি এবং কি হচ্ছে সূর্যটা এই যে পূর্ব দিক থেকে উঠছে এবং কি হচ্ছে ধীরে 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 সেটা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। কিন্তু এটা আসলে মূল বিষয় না, এটা আসলে আমরা মনে করি। মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে আমাদের এই যে সূর্য মামা উনি স্থির থাকে, আর হচ্ছে আমরা পৃথিবীতে যে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করি, যে এখান থেকে আমাদের মনে হবে সূর্য পূর্ব দিকে উঠছে, এখানে আসলে মনে হবে সূর্য মাথার উপরে আসছে, আর এদিকে গেলে মনে হবে যে সূর্য এখন অস্ত যাচ্ছে। এটাই আসলে আমাদের মনে হয়। বিষয়টা তোমরা একদম ক্লিয়ার হয়ে গেলে এরপর আমরা ঋতু পরিবর্তন দেখব। ঋতু, আচ্ছা, বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রত্যেকটা ঋতুর একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, একটা আলাদা সৌন্দর্য থাকে, যেটা আমরা এখানে 6টা চিত্রের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হব। যেমন গ্রীষ্মকালে আমরা দেখি যে সূর্যিমামা মনে হয় আমাদের মাথার ওপর এসে তাপ দিচ্ছে, আর মাঠঘাট শুকিয়ে যায়, একদম শুষ্ক হয়ে যায়। কিন্তু এই সময় অনেক ফল পাওয়া যায়, মৌসুমী ফলগুলো, গ্রীষ্মকালীন ফলগুলো পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আম। দেখো আমাদের এই যে টোনাটুনিরা কি করছে, আম খাচ্ছে, মনের সুখে আম খাচ্ছে। এরপর দেখো বর্ষাকালে কি হয়, আকাশে ঘন মেঘ থাকে, ঘন কালো মেঘ, সব সময় বৃষ্টি হয়, যার ফলে মাঠ ঘাট সবকিছু বৃষ্টির পানিতে তলিয়ে যায়। কিন্তু সে সময়েও কিন্তু আমাদের টোনাটুনিরা বসে থাকে না, তারা সে সময়ও মজা করে, কিনে নৌকা নিয়ে আশেপাশে ঘুরে তারা মজা করে। তো যাই হোক, এরপর শরৎকাল। শরৎকালে আমরা ধান রোপণ করি, যেটা ধানের সবুজ মাঠ চতুর্দিকে ছেয়ে যায়, আর হচ্ছে আমাদের এই যে কি ফুল এটা বলতো, কাশফুল, চতুর্দিকে কাশফুল ফোটে। এটা হচ্ছে আমাদের শরৎকালের বৈশিষ্ট্য। আবার দেখো আকাশটা পরিষ্কার আকাশ থাকে, আকাশে কোনো মেঘ দেখা যায় না, নীলাপ আকাশ। এরপর হচ্ছে আমাদের হেমন্তকাল। হেমন্তকালে কি হয়, নতুন ধান ঘরে ওঠে, কৃষকরা ধান কাটা নিয়ে ব্যস্ত থাকে, তাদের মুখে হাসি থাকে, গোলা ভরা ধান থাকে, এ সময় পিঠার উৎসব হয়। আর হচ্ছে তারপরে আসে হচ্ছে আমাদের শীতকাল। শীতকালে শীতকালে দেখো আমাদের কুয়াশাতে চতুর্দিক আচ্ছন্ন হয়ে থাকে, কুয়াশাচ্ছন্ন। এ সময়ে অনেক সুন্দর একটা ফুল মাঠে দেখা যায়, সেটা হচ্ছে সরিষা ফুল দিয়ে মাঠ ছেয়ে যায়। আর হচ্ছে লোকজন সবাই শীতের পোশাক পরে থাকে, অনেকেই এই সময় রোদ পোহায়। এটা হচ্ছে আমাদের শীতকালের সৌন্দর্য। তারপরে আসে আমাদের ঋতুরাজ বসন্ত, যে বসন্তকে ঋতুরাজ বলা হয় কারণ হচ্ছে এ সময় অনেক ধরনের ফুল ফোটে, প্রত্যেকটা গাছপালায় সবুজ পাতা গজায়, যার ফলে আসলে প্রকৃতিটা নতুন রূপে সাজে। এই হলো আমাদের 6টা ঋতুর সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঋতু পরিবর্তনটা কেন হয়। এই ঋতু পরিবর্তনের কারণটা আমরা জানবো। এটা জানলে তোমাদের আরো অনেক ভালো লাগবে। এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে যে পৃথিবীর একটা একক হিসেবে এই যে আমাদের ধরা হয়েছে হচ্ছে ভূগ্লোব, সূর্যের একক হিসেবে আমাদের টর্চ লাইট ধরা হয়েছে। ছবি ককে উত্তর গোলার্ধ এবং ছবির খতে দক্ষিণ গোলার্ধের বিষয়টা দেখতে পাচ্ছি যে সূর্যের অর্থাৎ এই যে লাইটের কাছাকাছি অবস্থান করছে। তাহলে ক টর্চের অভিমুখে আমাদের বলছে যে উত্তর মেরু আছে, আর খ টর্চের বিপরীতে এই যে খ টর্চ, এটার বিপরীতে এই যে এই পাশে উত্তর মেরু আছে। তো এখন এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, দেখো লাল একটা দাগ দেওয়া হয়েছে।
এই লাল দাগটা কোথায় দেওয়া হয়েছে দেখো, মার্কার দিয়ে ভূগোলকের উপর বাংলাদেশ বরাবর গোল করে একটা দাগ দেই। এই যে বাংলাদেশ বরাবর একটা গোল দাগ দেওয়া হয়েছে, এই যে একটা দাগ দেওয়া হয়েছে। তো এরপর আমরা কি করব, এই যে ক ছবিটাকে লক্ষ্য করি। এখানে দেখো এই যে আমাদের উত্তর গোলার্ধে এই যে দিনের পরিধি, আমরা জানি যে ছায়াযুক্ত অংশটা হচ্ছে রাত, আর এই যে এদিকে আলোকিত অংশ এটা হচ্ছে দিন। তো উত্তর গোলার্ধে কি ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি যে দিনের পরিধিটা অনেক বেশি, রাতের পরিধিটা খুব কম। তো উত্তর গোলার্ধে কি হবে, এই যে উত্তর গোলার্ধে দেখো এই যে দিনের পরিমাণটা যদি আমরা এখান থেকে এতটুকু স্কেল দিয়ে মাপি তাহলে দেখব যে 19 সেন্টিমিটার হয়। আবার রাতের পরিধি ক্ষেত্রে 3 সেন্টিমিটার, খুব কম, রাতের পরিধিটা খুব কম। তার মানে দিনের বেলাটা, দিনের সময়টা বেশি থাকবে, রাতটা ছোট হবে, দিনটা বড় হবে। আরেকটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে এদিকে হচ্ছে সূর্যের দিকে যেহেতু হেলে আছে এই অংশটা, তাই কি হবে, এই যে টর্চ থেকে আলোটা সরাসরি খাড়াভাবে এই অংশে তাপ দেবে, যার ফলে এখানে তাপমাত্রাটা বেশি থাকবে। ওকে, খ ছবিতে আমরা কি দেখছি, বিপরীতে, খ টর্চের বিপরীতে উত্তর মেরু। দেখো এবার আমাদের উত্তর মেরুটা এই যে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসছে। এখানে দেখো রাতের পরিধিটা বেড়ে গেছে আর দিনের পরিধিটা ছোট হয়ে গেছে। এটা যদি আমরা স্কেল দিয়ে মাপি তাহলে আমরা দিনের পরিধি পাবো খুব অল্প 4 সেন্টিমিটার, কিন্তু রাতের পরিধি পাবো 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনের বেলা কম, দিনের বেলা সূর্যটা কম তাপ দেবে, অর্থাৎ অল্প সময় আমাদের উত্তর মেরুতে তাপ দেবে, কিন্তু রাতটা আমাদের দীর্ঘ হবে, যেহেতু দিনের পরিধিটা ছোট এবং রাতের পরিধি বড়। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারলাম যে ছবি কতে উত্তর গোলার্ধে দিনের পরিধি বড়, রাতের পরিধিটা ছোট, অর্থাৎ দিন বড় হয় রাত ছোট হয় আর সূর্যটা খাড়াভাবে কিরণ দেয়। এখানে দেখলাম যে আসলে আমাদের দিনের পরিধিটা ছোট কিন্তু রাতের পরিধি বড় এবং সূর্য তির্যকভাবে, এখানে যেতে হলে তির্যকভাবে কিরণ দেয়। আচ্ছা, বিষয়টা আরো আমরা ক্লিয়ার হব। দেখো এখন গ্রীষ্মকালের বিষয়গুলো আমরা আলোচনা করি। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকের হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। তাহলে এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সূর্যের দিকে পৃথিবী আবর্তনের সময় সূর্যের দিকে হেলে থাকা, আর সূর্যের রশ্মিটা খাড়াভাবে পড়া এবং তির্যকভাবে পড়া, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো গ্রীষ্মকালের বিষয়টা আমরা দেখি, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। দেখো আমাদের এই যে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, হেলে থাকে, সে অংশে তখন গ্রীষ্মকাল। তার মানে এই যে অংশটুকু, এই অংশে গ্রীষ্মকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। দেখো এই যে উত্তর গোলার্ধ সূর্য খাড়াভাবে কিরণ দিচ্ছে। দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি যে দিনের অংশটুকু বেশি, তার মানে দিনের পরিধি বেশি হবে আর রাতটা ছোট হবে। এর ফলে বেশি সময় ধরে সূর্যের তাপ আসবে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই সময় দক্ষিণ গোলার্ধে উল্টা ব্যাপারটি ঘটে। অর্থাৎ দেখো দক্ষিণ গোলার্ধে এই যে সূর্যের কিরণ যখন আসবে এটা তির্যকভাবে আসতে হবে, এখানে আসতে হলে তির্যকভাবে যখন আসবে তখন আমাদের 22 স্তরটা বেশি অতিক্রম করতে হবে। যখন 22 স্তর বেশি অতিক্রম করবে তখন কি হবে, সূর্যের তাপটা কমে যাবে, যার ফলে এই যে দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল হবে। আমাদের এদিকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। এবার আমাদের উত্তর গোলার্ধে কখন শীতকাল হয় দেখি, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে। দেখো এই যে আমাদের উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধটা সূর্য এদিকে, এ হেলে আছে বিপরীত দিকে। এখন যদি এইভাবে বিপরীত দিকে হেলে থাকে তখন কি হবে, ওই অংশে শীতকাল বিরাজ করবে। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। এখন এই সূর্যের কিরণটা এখানে আসতে হলে তির্যকভাবে আসতে হবে, এখানে কিন্তু খাড়াভাবে আসতে পারবে না, খাড়াভাবে পড়বে দক্ষিণ গোলার্ধে, আর এখানে তির্যকভাবে অর্থাৎ 22 স্তর বেশি ভেদ করে যেতে হবে, যার ফলে সূর্যের তীব্রতা কমে যাবে এবং কি হবে, এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে দিনের চেয়ে রাত বড় হয়, দিনের চেয়ে রাতটা বড় হয়। দিন যেহেতু কম
আবার সূর্যর রশ্মিটা তির্যক ভাবে আসছে, যার ফলে তাপটাও কম আসছে। এই কারণে কি হয়, রাত বড় হবে এবং তাপমাত্রাটা হ্রাস পাবে। ওকে, এবার শরৎকাল এবং বসন্তকাল। শীত আর গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়, এই সময় দুটোতে সব গোলার্ধে দিন ও রাত প্রায় সমান দীর্ঘ হয়, তখন শরৎকাল বা বসন্তকাল হয়। দেখো বিষয়টা আমরা আরো ক্লিয়ার হই এখানে কিভাবে। দেখো প্রথমে এখানে ডিসেম্বর মাসে সূর্য এই যে যখন আমাদের উত্তর গোলার্ধে কিরণ দিতে যাবে, তখন কি হবে, বেশি বায়ুস্তর ভেদ করে তির্যকভাবে এখানে কিরণ দিতে হবে, যার ফলে কি হবে, সূর্যের তাপটা কমে যাবে, আর হচ্ছে এখানে শীতকাল বিরাজ করবে। এই শীতকালে কি হবে, দিনটা ছোট হবে, এই যে রাতের পরিধিটা বেশি হবে। আবার এটা পৃথিবী যখন তার কক্ষপথে, এই যে সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবী ঘুরছে, এই যে কক্ষপথে ঘুরতে ঘুরতে ডিসেম্বর থেকে যখন মার্চ মাসে আসবে, তখন এই যে উত্তর গোলার্ধ, দেখো এই উত্তর গোলার্ধের অর্ধেক অংশ, একদম সমান অর্ধেক অংশ কি দিন আর অর্ধেক অংশ রাত, যার ফলে দিন রাতটা সমান হবে। এখানে কি হবে, আমাদের শরৎকাল বা বসন্তকাল হবে। আবার এইভাবে ঘুরে আস্তে আস্তে আবার কোথায় আসবে, তাহলে এখানে এসে আমাদের শরৎকাল হবে মূলত। আচ্ছা, আমাদের বাংলাদেশ অনুযায়ী এখানে শরৎকাল হয়। তারপরে এখানে ঘুরে আস্তে আস্তে এখানে কোথায় আসবে, এই যে জুন মাসে আসবে। জুন মাসে আসার পরে এখানে দেখো এই যে সূর্যের এই যে হেলে থাকা অংশটা, সূর্যের দিকে যে হেলে থাকা অংশ, এটা আমাদের উত্তর গোলার্ধে পড়ছে, যার কারণে আমাদের উত্তর গোলার্ধে এই সময়ে কি হবে, গ্রীষ্মকাল হবে। কারণ হচ্ছে এই যে সূর্য খাড়াভাবে কিরণ দিবে, দিনের পরিধি বড়, মানে হচ্ছে দিনটা বেশি সময় ধরে থাকবে, রাতটা ছোট হবে, এই কারণে এখানে গ্রীষ্মকাল হবে। জুন মাস থেকে আবার পৃথিবী কি করবে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে এই যে এই অবস্থানে আসবে সেপ্টেম্বর মাসে, যখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে আমাদের দিন রাতের পরিধিটা একদম সমান, এই সময় আমাদের বাংলাদেশে বসন্তকাল বিরাজ করে। এইভাবে আবার পৃথিবী ঘুরতে ঘুরতে এই যে ডিসেম্বর মাসে আসবে এবং আগের ঘটনাগুলোই ঘটবে। আমার মনে হয় সূর্যের এবং পৃথিবীর যে ঘূর্ণনের কারণে, সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনের কারণে যে ঋতু পরিবর্তন হয়, বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এটা। আচ্ছা, এবার হচ্ছে চাঁদের দশা। চাঁদের দশা নিয়ে আমরা পড়বো এখন। চাঁদের দশা সমূহ বা অবস্থার পরিবর্তন, দশাটাই হচ্ছে অবস্থা। চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। অর্থাৎ চাঁদের যে উজ্জ্বল অংশ আছে, এই উজ্জ্বল অংশটার যে পরিবর্তন, কখনো ছোট কখনো বড়, এটাই হচ্ছে মূলত চাঁদের দশা। এখন প্রশ্ন হচ্ছে যে চাঁদের দশা কেন পরিবর্তিত হয়, এই বিষয়টা নিয়ে আমরা এখন দেখি। যে একটা কাজ দেওয়া হয়েছে তোমাদের, যে একটি বলের বিভিন্ন দশা। এখন এখানে দেখো একটা সূর্যর প্রতিকৃতি হিসেবে আমাদের একটা বাল্ব নেওয়া হয়েছে, তারপরে আমাদের চাঁদের নমুনা স্বরূপ একটা বল নেওয়া হয়েছে, আর ভিতরে পৃথিবী পৃষ্ঠ থেকে যেহেতু আমরা দেখি, তো পৃথিবী পৃষ্ঠের এই অবস্থানে আমাদের এই যে টুনি ম্যাম আছে। তো দেখা যাক টুনি কিভাবে কি দেখে। ধরো আমরা একটা ক্লাসরুমের ভিতরে সব দরজা জানলা অফ করে দিয়ে একটা লাইট জ্বালালাম এবং এইভাবে চারটা অবস্থানে আমরা কি সেট করলাম, একটা বল সেট করলাম। আচ্ছা, এখন যদি আমরা লাইটটা জ্বালাই, প্রথমত এই যে আমাদের টুনি ম্যাম, ইনি কিন্তু এই যে চাঁদের সূর্যের যে আলোটা, বাল্বের যে আলোটা, সেটা কিন্তু এই যে এই অংশে পড়বে। এই অংশে পড়ার কারণে সে কিন্তু এই পাশ থেকে এই আলোটা দেখতে পাবে না। কারণ হচ্ছে এই যে আমাদের চাঁদ মামা, যেটা বল দ্বারা নির্দেশ করছি, এটার পুরোপুরি মাঝে আছে। দেখো এই যে পৃথিবীতে থেকে এ দেখছে, পৃথিবী এবং সূর্য বা বাল্বের মাঝামাঝি এটা অবস্থান করার কারণে এই সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছাবে না, অর্থাৎ এর চোখে পৌঁছাবে না, এ দেখতে পাবে না। যার ফলে কি হবে, এই অংশটা একদম তার কাছে অন্ধকার মনে হবে। তো ক অবস্থানে সে কিছুই দেখতে পাবে না, সে বাল্বটা দেখতেই পাবে না, কারণ এই অংশটা পুরোপুরি অন্ধকার হয়ে থাকবে, তার মানে কিছুই দেখতে পাবে না ক অবস্থান থেকে। খ অবস্থানে এসে কি হবে, খ অবস্থানে এসে সে এই যে এই বলের অর্ধেক অংশ দেখতে পাবে, অর্থাৎ
আমরা তো সবসময় অর্ধেক অংশই দেখি। সবসময় অর্ধেক অংশ বলতে চাঁদ আমরা যখন পুরোটা দেখি বলে মনে করি তখনও আমরা অর্ধেক দেখি, অর্ধেকের বেশি আমাদের কখনো দেখাই সম্ভব না। তার মানে এখানে সে অর্ধেকেরও অর্ধেক দেখছি, তার মানে কি 1/4 দেখছি। তাহলে প্রথম 1/4 আমরা খ অবস্থান থেকে দেখতে পাচ্ছি, প্রথম চতুর্থাংশ। ওকে, এখন গ অবস্থানে যখন আমরা আসব তখন এই যে লাইটটা দিয়ে এটা পুরোটা আলোকিত হবে। পুরোটা আলোকিত হওয়া মানে কি, তার মানে একদম পুরো অর্ধেক আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা মনে করি যে আমরা পুরো চাঁদকেই দেখতে পাচ্ছি। কিন্তু মূল ঘটনা হচ্ছে আমরা কখনোই পুরো চাঁদকে দেখতে পাই না, আমরা সবসময় অর্ধ, যখন পুরোটা দেখি মানে আমরা অর্ধেক অংশ পুরোটাকে দেখি। আচ্ছা, তার মানে গ অবস্থানে আমরা একদম সম্পূর্ণ অর্ধেক অংশ দেখতে পাবো। আচ্ছা, তারপরে ঘ অবস্থানে, ঘ অবস্থানে আমরা কিরকম দেখব, দেখো ঘ অবস্থানে আমরা এই যে 1/4, শেষের যে 1/4 আছে এটুকু দেখতে পাবো। আমরা পুরো চাঁদকেই বিভিন্ন অংশ বিশেষে দেখতে পাবো। প্রথম অবস্থানে কিছুই দেখব না, তারপরে প্রথম চতুর্থাংশ দেখতে পারবো, মানে 4/1 তারপরে এই যে সম্পূর্ণ অর্ধেক অংশ দেখতে পারবো। তারপরে আমরা কি করব, ঘ অবস্থানে এসে কি করব, শেষ চতুর্থাংশ অর্থাৎ শেষ 4/1 আমরা দেখতে পাবো। ওকে, চাঁদের আবর্তনটা, চাঁদ তো অবশ্যই আবর্তন করে বা ঘোরে। কোন পথে ঘোরে, এই যে এই কক্ষপথে ঘোরে, এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। ওকে, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তুপিণ্ড, উপগ্রহ হলো সেই বস্তুপিণ্ড যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজ অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘোরে এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। এই যে চাঁদ, এই যে পৃথিবীকে ঘুরে আসতে তার সময় লাগবে হচ্ছে 28 দিন, এবং চাঁদ যে নিজে ঘোরে, সে নিজে ঘুরেও তার প্রথম অবস্থান থেকে ঘুরে আবার সেই অবস্থানে ফিরে আসতেও তার কতদিন সময় লাগে, 28 দিন সময় লাগে। চলো, চাঁদের দশার পরিবর্তনগুলো আমরা আরো ক্লিয়ার ভাবে দেখার জন্য এই চিত্রটাই যথেষ্ট। আচ্ছা, চাঁদের ঘূর্ণন, চাঁদ কিভাবে ঘোরে দেখো। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আমরা জানি এটা, আর চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে। সূর্য যে আলো দেয় সে আলোটাকেই আমাদের প্রতিফলিত করে দেয় হচ্ছে আমাদের সূর্যমামা। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত থাকে। এই যে এখানে যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা বুঝতে পারি যে চাঁদের অর্ধেক অংশ সবসময় আলোকিত হয়। ওকে, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। কিন্তু আমরা পৃথিবী থেকে যখন দেখব, এই যে রাতের বেলা এখান থেকে আমরা দেখব, যখন আমরা দেখব পৃথিবী থেকে এর অবস্থানটা মনে হবে যে এক একবার এক এক রকম, এক একবার এক এক অংশটা, উজ্জ্বল অংশটা আমরা দেখতে পাবো। উজ্জ্বল অংশ ছাড়া বাকি অংশগুলো আমরা দেখতে পাই না। ওকে, তো আমরা দিনের বেলা কিন্তু চাঁদ দেখি না। কেন দেখি না? কারণ হচ্ছে এই যে সূর্য মামার আলো এত বেশি যে চাঁদটা আমরা সেই সময় দেখতে পাই না। যখন সূর্য মামা না থাকে তখন আমরা চাঁদকে দেখতে পাই, আলোকিত অংশটুকু। যাই হোক, ওকে, এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। এই যে পূর্ণিমার চাঁদ, আমরা মনে হয় যে পুরো চাঁদকেই দেখছি। আসলে আমরা যখন পুরো চাঁদ মনে করি সেটা আসলে পুরো চাঁদ না, সেটা আসলে পুরো চাঁদের একদম সম্পূর্ণ অর্ধেক অংশ আমরা দেখতে পাই। তো যাই হোক, এটা হচ্ছে পূর্ণিমা। যখন আমরা সম্পূর্ণটাকে, অর্ধেকটাকে দেখি তখন এটা হচ্ছে পূর্ণিমা। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি। তখন এটা আমাকে অমাবস্যার চাঁদ। এই যে এই অবস্থানে যখন সূর্য এবং পৃথিবীর একদম মাঝে চাঁদটা অবস্থান করে তখন এই যে সূর্যের আলোটা পৃথিবীতে আর আসতে পারে না, অর্থাৎ আমরা পৃথিবী থেকে আর দেখতে পাই না, যার ফলে আমরা মনে করি যে আমরা আসলে আসলে আমরা দেখতেই পারি না চাঁদটাকে, যেটাকে আমরা অমাবস্যা বলে থাকি। তো যাই হোক,
এইভাবে আসলে চাঁদটা ঘুরবে। দেখো, যদি এখানে অমাবস্যা হয়, এই অমাবস্যা থেকে চাঁদ ধীরে ধীরে এই অবস্থানে যখন আসবে, তখন এটাকে আমরা অনেক সময় নিউ মুন বলে থাকি বা নতুন চাঁদ বলে থাকি। এই যে ছোট বাঁকা চাঁদ, এই যে বাঁকা চাঁদ, এটাকে আমরা নতুন চাঁদ বলে থাকি। তারপরে ধীরে ধীরে যখন এই অংশে আসে, এরকম একটা অবস্থানে আসবে, তখন আমরা 1/4 দেখতে পাবো। যেমন আমাদের টুনি সে বলটাকে দেখেছিল প্রথম চতুর্থাংশ এইভাবে। তারপরে দেখো, এই অবস্থানে যখন আসবে, তখন আমরা এটা ধীরে ধীরে আরো বেড়ে যাবে, এটা আরো বেশি অংশ আমরা দেখতে পাবো। যখন এই জায়গায় আসবে, তখন আমরা সম্পূর্ণ অর্ধেক অংশ দেখতে পাবো। এইভাবে ধীরে ধীরে সেটা কি হবে, ক্রমশ হ্রাস পাবে। এখন এই অংশ, আলোকিত অংশটা এখন ক্রমশ হ্রাস পাবে। প্রথমত এদিক থেকে আলোকিত অংশটা ক্রমশ ধীরে ধীরে বাড়ছিল, আর এই অংশে এসে ক্রমশ হ্রাস পেতে শুরু করবে। এই যে যখন এই অংশে আসবে, তখন আমরা শেষ চতুর্থাংশটা দেখতে পাবো। এখান থেকে ধীরে ধীরে হ্রাস পেয়ে আবার এই অংশে যখন আসবে, তখন আবার আমরা চাঁদকে একদম ছোট, চাঁদ শেষ হয়ে যাচ্ছে এরকম দেখতে পাবো। এবং এই অবস্থানে যখন আসবে, তখন আবার আমরা চাঁদের কোনো আলো দেখতে পাবো না, এবং সেটাকে আমরা অমাবস্যা বলবো। আমার মনে হয় বিষয়টা তোমরা এনজয় করেছো, ভালো লেগেছে। এরপরে এরপরে বিষয়টা যদি আমরা আরো ক্লিয়ার হতে চাই, তাহলে দেখো, এখানে এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীকে কেন্দ্র করে আমাদের চাঁদ মামা কি করবে, আবর্তন করবে, এইভাবে আবর্তন করবে। তো আমরা এই পৃথিবী থেকে আসলে চাঁদটাকে কিভাবে দেখব? এই যে অর্ধাংশ দ্বারা বোঝাচ্ছে যে সবসময় একটা অংশ কি হবে, অর্ধেক অংশ আলোকিত থাকবে সূর্যের আলোয়। আর এখানে অর্ধেক অংশ দ্বারা বোঝাচ্ছে যে অর্ধেক অংশ সবসময় দিন থাকে, অর্ধেক অংশে রাত থাকে। তো যাই হোক, আমরা এই যে সূর্য মামাটার ভিউটা আমরা পৃথিবী থেকে কিভাবে দেখি, এই বিষয়টা আরো ক্লিয়ার হবো এখান থেকে। দেখো, এই যে আমাদের চাঁদ মামা, এই যে সে তার নিজস্ব কক্ষপথে চলা শুরু করছে। এবার দেখো যে পৃথিবী থেকে আমরা চাঁদটাকে কিভাবে দেখতে পাবো। এই যে সূর্যের কাছাকাছি যাবে, দেখো কিভাবে এই যে চাঁদটা কেমন ছোট হয়ে যাচ্ছে, এই যে আরো ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অমাবস্যা হলো, অমাবস্যার পরে আবার কি হবে, এই যে নিউ মুন আসবে, এই যে নতুন চাঁদ আসছে। দেখো এই যে এইভাবে সে চাঁদের পরিধি ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং যখন একদম পুরোটা এই জায়গায় আসবে, তখন আমরা সম্পূর্ণ অর্ধেক অংশ দেখতে পাবো। তার মানে এটাকে আমরা অবশ্যই পূর্ণিমার চাঁদ বলবো। বিষয়টা আমার মনে হয় যে চাঁদের দশার বিষয়গুলো তোমরা এনজয় করেছো। এর পরবর্তীতে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।